ভূত ও ভৌতিকের আরেকটি নতুন পর্ব নিয়ে আজ 20শে জুলাই 2024 শনিবার ঠিক রাত 8টায় আমি আবার চলে এসেছি আপনাদের কাছে। আজকের এই পর্বটি আপনাদের সম্পূর্ণটা শোনার জন্য আমার অনুরোধ রইল। 18 বছর ও তার ঊর্ধ্বে সকলে এটি যখন শুনবেন তখন আপনারা আপনাদের হেডফোনটিকে ব্যবহার করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো। আজকের এই পর্বে আমি আপনাদের শোনাতে চলেছি আধুনিক যুগে দাঁড়িয়েও কিভাবে মানুষ মানুষের ক্ষতি করে, আর সেই ক্ষতি মানুষকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। আজকের এই পর্বটি আপনারা শুনলে অনেকেই হয়তো তাদের নিজেদের জীবনের এমন কোনো অধ্যায়ের সাথে মেলাতে পারবেন, হয়তো আপনাদের জীবনে এই রকম কিছু ঘটে গেছে বা ঘটছে, আপনারা বুঝতে পারছেন না। এই নিয়েই আজকের এই বিশেষ পর্বটি আপনারা সকলে শুনবেন এবং শুনে আমাকে অবশ্যই জানাবেন যে আজকের পর্বটির সাথে আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো কাহিনীর কি কোনো রকম মিল আছে। যদি থাকে তাহলে সেটি কি আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। তাহলে শুরু করতে চলেছি আজকের নতুন পর্বটি। আজকের এই নতুন পর্বটির নাম ব্ল্যাক ম্যাজিক, যার কলমেও কণ্ঠে আমি শ্বেতা সিনহা। তন্ত্র মন্ত্র জাদু টোনা এই সব কিছুর দেশ হলো আমাদের ভারতবর্ষ। শুধুই বা ভারতবর্ষ বলছি কেন, ভারতবর্ষের বাইরেও প্রচুর দেশে এইগুলো ছড়িয়ে আছে, যেগুলোর খবর আমরা হয়তো সেইভাবে কিছুই জানি না। তবে হ্যাঁ, এই দেশে এই আধুনিক যুগে দাঁড়িয়েও আমরা কোথায় বসবাস করছি সেই ঘটনা আমরা বুঝতেই পারতাম না যদি না আমাদের পরিচয় হতো তৃষিতার সাথে। তৃষিতা হলো আমারই ক্লাসমেট, বহু পুরনো দিনের সঙ্গী। আমরা একসাথে বহু বছর স্কুল নয় কলেজ ইউনিভার্সিটি অবধি পড়েছি, কিন্তু নানান রকম কারণে সংসারের নানান রকম কিছু জাতাকলে পড়ে অনেক দিন তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ওর সাথে যখন আবার যোগাযোগ আমার ঘটলো তখন গল্পটা কিছুটা এইরকম। গল্পটা শুরু করার আগে আমার পরিচয় আগে দিয়ে দিই। আমার নাম বর্ণনা কর্মকার। বাড়ি আমার কলকাতায়, কিন্তু আমি কাজের সূত্রে বাঁকুড়াতেই বেশিরভাগ সময় থাকি। আর কাজ যেটা করি সেটা বেশ কিছুক্ষণ গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যাই হোক, যার কথা হচ্ছিল তৃষিতা বন্দ্যোপাধ্যায়। বহু বছর বাদে, প্রায় 15 থেকে 17 বছর বাদে তৃষিতার সাথে আমার দেখা বাঁকুড়াতেই। বাঁকুড়ায় একটা বিশেষ কাজে তার সাথে আমার দেখা। প্রথম দর্শনে তো আমি একেবারে অবাক হয়ে পড়েছিলাম। এই সেই তৃষিতা যাকে কিনা ছোটবেলা কলেজ লাইফে আমি চিনতাম। কিরকম একটা অদ্ভুত লাগছে যে মেয়েটা এত চঞ্চল, এত কিছু ছিল, তাকে আজকে দেখে অবাক হতে হলো। কিন্তু কেন তৃষিতার এইরকম অবস্থা যে ওই রকম প্রাণোচ্ছল একটা মেয়েকে মিলিয়ে নিতে পারছিলাম না। আসলে তার ঘটনার শুরুটা প্রায় 1.5 থেকে 2 বছর আগে হয়েছে। তৃষিতার স্বামী বিমল একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। তার 2 মেয়ে ও 1 ছেলে মেয়ে, একটি যমজ ও একটি মেয়ে একা। এই নিয়ে 3টি ছেলে মেয়ে ও তারা স্বামী স্ত্রী। একদিন হঠাৎই আমার কাছে একটা ফোন কল আসে। আমি কাজে ব্যস্ত থাকায় ফোনটি রিসিভ করতে না পারায় আমার অ্যাসিস্ট্যান্ট ফোনটি রিসিভ করে এবং সে আমাকে একটি নাম্বার ও একটি নাম জানায়। তো সেই নাম অনুযায়ী এবং নাম্বার দেখে আমি কাজের শেষে তাদেরকে ফোন করি। ফোন করতেই ওপার থেকে একজন ভদ্রলোকের গলা ভেসে আসে। বিমল বসু বলছি, আপনার নাম্বারটা আপনার অ্যাসিস্ট্যান্ট আমাকে দিয়েছে, আপনার সাথে আমার খুব জরুরি একটা দরকার। যদি একবার আমাদের দেখা করা যেত তাহলে খুব ভালো হতো। ফোনে এত কথা বলা সম্ভব নয়। ফোনটা ধরতেই
একসাথে এতগুলো কথা এক নিঃশ্বাসে উনি বলে ফেললেন, আমি একটু থতমতই খেয়ে গিয়েছিলাম। যাই হোক, ওনার সাথে আর কথা না বাড়িয়ে বরং একটা দিন ঠিক করলাম যেদিন আমরা দেখা করতে পারি। তো এইরকমই একটা দিন স্থির করা হলো এবং বিকেলের দিকে উনি বলেছিলেন ওনার বাড়িতে আসতে। তো সেই কথা মতোই আমি আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে পৌঁছে যাই ওনার বাড়িতে। ভীষণ সুন্দর জায়গায় বাড়িটি এবং বাড়িটিও বেশ সুন্দর। আর বাড়িটির নামটা বড্ড মন কেড়েছিল আমার। বাড়িটির নাম হলো বৈঠক। ভীষণ ভালো ছিল। বাড়ির সামনেটায় প্রচুর বড় একটা বাগান এবং সেই বাগানে আম কাঁঠাল প্রচুর গাছ আছে। তারপর গিয়ে বাড়িটি, এবং বাড়িটিও খুব সুন্দর। বাড়ির ভেতর ঢুকে বসার একটি বিশাল বড় জায়গা আছে এবং যেখানে ঠাকুরের একটি খুব সুন্দর মন্দির করা আছে। তো বাড়িটিতে ঢুকে ওনার বাড়ির যিনি দেখাশোনা করেন তিনি আমাদেরকে নিচে বসালেন। মিনিট 5 বসার পরই হঠাৎ একজনকে ওপর থেকে নেমে আসতে দেখা গেল। পরনে একটি শাড়ি, এলোমেলো একটি চুল, করুণ মুখ। প্রথমে আমি ঠিক চিনে উঠতে পারিনি। কিছুটা নেমে আসার পর আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। তারপর কাছে এসে দাঁড়াতেই আমি চমকে উঠলাম। আরে তৃষিতা না? আমরা একসাথে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল আফটার অল। আমার মুখের দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে দেখলো। দেখার পর হঠাৎ একটা আলগা হাসি, যেন সেই হাসির মধ্যে কত মলিনতা। দেখে মনেই হলো না যে ও আমাকে চেনে, বা আমি যতটা ওকে দেখে এক্সাইটেড ও কিন্তু সেরকম কোনো ভাবই দেখালো না। অথচ এই মেয়েটা মানে অদ্ভুত প্রকৃতির মেয়ে ছিল, কি প্রাণোচ্ছল, সব সময় হাসছে খেলছে। সব থেকে বড় কথা, আমাদের গ্রুপের মধ্যে যেন ওর সবকিছুতে উৎসাহটা একটু বেশিই ছিল। এই অবস্থায় দেখে কিরম একটু অবাক হয়ে গেলাম আমি। তখন ঘাড় নেড়ে সে সায় দিল আর জানালো, হ্যাঁ আমি তৃষিতা বসু, আর তুমি আমাকে ঠিকই চিনেছ, বসো, আমি ওনাকে ডেকে দিচ্ছি। অবাকের পর অবাক হচ্ছিলাম আমি। তুই তুকারি করা সম্পর্কটা তুমিতে গিয়ে ঠেকেছে, কিরকম অদ্ভুত একটা লাগছে। আর যার কথা সে বললো ওনাকে ডেকে দিচ্ছি বলে ও ওপরে চলে গেল। আরো মিনিট 5 বসে থাকার পর তারপর তার হাজবেন্ড মানে বিমল বসু নেমে এলেন। ভদ্রলোককে দেখে বেশ শান্ত শিষ্ট এবং বেশ ভালো বলে মনে হলো। যাই হোক, সে নিচে নেমে এসে হাত জোড় করে আমাদের প্রণাম জানিয়ে বসলেন এবং আমাদের সাথে তার কথা শুরু হলো। বিমলকে আমি জানালাম তৃষিতার ব্যাপারে সবকিছুই। শুনে বিমল একটু আনন্দই পেলেন এবং বললেন যে কাছের বলতে আমার সেরকম কেউ নেই, আপনাকে এই বিপদের মুহূর্তে কাছে পেয়ে আমি বড্ড ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, বিপদ বলে বিপদ নয়, একটা সাংঘাতিক বিপদের মধ্যে দিয়ে আমি চলেছি। আমার পরিবার প্রায় শেষ হতে বসেছে, আমার বাচ্চাগুলো মাতৃহারা হতে বসেছে। এই কথা শুনে আমি খুব অবাক, যদিও প্রথম থেকেই অবাকের পর অবাক হচ্ছি। যাই হোক, আমি জানালাম যে আপনি আমাকে পুরো ঘটনাটা খুলে না বললে আমি কিছুই ব্যবস্থা নিতে পারবো না। তখন উনি ওনার ঘটনা বলতে শুরু করলেন। ঘটনাটা হলো এইরকম যে ওনারা বাঁকুড়ায় এসছেন আজ বিগত 5 বছর হয়ে গেল এবং বিমলের চাকরি সূত্রে উনি বেশ বড় জায়গায় একটা পৌঁছে গিয়েছিলেন এবং প্রমোশন পেয়ে ওনার অবস্থা বেশ ভালো, এবং সেটার দৃষ্টান্ত ওনার বাড়িঘর দেখলেই বোঝা যায়। যাই হোক, তো এই 5 বছরে হেসে খেলে চলছে। 3 ছেলে মেয়ে, ভালো স্কুলে পড়ানো, সংসার চালানো, সব কিছুই বিমল একা করতেন এবং তৃষিতা শুধুই হাউসওয়াইফ এবং যথেষ্ট প্রাণোচ্ছল। এটা শুনে আমি বিমলকে অবশ্য জানালাম যে হ্যাঁ, আমরা তৃষিতাকে যে রূপে চিনি আর আজকে যে রূপে দেখলাম আকাশ পাতাল তফাৎ, তাতে সবটাই শুনলাম। তখন উনি জানাচ্ছেন ঘটনাটা শুরু হয় আজ থেকে প্রায় 1.5 বছর আগে। হঠাৎই
একদিন তার কাজের লোক, মানে তাদের যে বাড়িতে কাজ করে, দেখাশোনা করে সব কিছু, সেই মাসি জানান যে তৃষিতা অর্থাৎ বৌদিমণির অদ্ভুত কিছু আচরণ। শুনে বিমল অতটা গুরুত্ব দেয় না, কিন্তু কথাটা যে বিমল একেবারে কানে নেয়নি তা নয়, কারণ বিমল নিজেও তৃষিতার আচরণে কিছুটা এদিক ওদিক বেশ কয়েকদিন ধরেই তখন লক্ষ্য করছিল। তাদের সেই মহিলার কথা অনুযায়ী তৃষিতা প্রায় দিন দুপুরবেলা রান্নাঘরে ঢুকে ডাস্টবিন থেকে কিসব ঘাঁটাঘাঁটি করত, এবং তার চোখ মুখের ধরন যেন তখন অন্যরকম থাকতো। তাকে পেছন থেকে ডাকতেই আবার স্বাভাবিক হয়ে যেত। এবং সেই মহিলা রান্নাঘর পরিষ্কার করার পর মাছ টাছ সব ধুয়ে মুছে সব কিছু তুলে রাখার পর যখন পরের দিন রান্নার জন্য মাছ বার করতো, তখন দেখতো মাছ অনেক কম। এবং তৃষিতাকে জিজ্ঞেস করলেই তৃষিতা তার সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করলো। এইসব দেখে মহিলার খুব একটা ভালো ঠেকেনি, এবং তৃষিতা তার বাচ্চাদের ওপর এক এক সময় কিরকম একটা অস্বাভাবিক ব্যবহার করত, যেটা কিনা সে আগে একদমই করতো না। এসব দেখার পর সে বিমলকে এই কথাগুলো জানায়। বিমলও যে তৃষিতার এরকম লক্ষণগুলো খেয়াল করেনি তা নয়, তবে এই ডাস্টবিন থেকে খাবার বার করা বা ডাস্টবিন নাড়াকাটা করা এইসব বিমল দেখতে পেত না, কারণ সে তখন কাজের জন্য বাইরে থাকতো। যাই হোক, বেশ কয়েকদিন এইভাবে কাটে। তারপর একদিন রাত্রে ঘটে একটা অদ্ভুত ঘটনা। অনেক রাতে বিমল হঠাৎ কিরকম একটা আওয়াজ পায়, এবং সে তখন উঠে আসে। আস্তে আস্তে উঠে তৃষিতাকে ঘরে সে দেখতে পায় না, দরজাটা খোলা। সিঁড়ি দিয়ে বিমল আস্তে আস্তে নিচে নেমে এসে বসার ঘরেও দেখে কেউ কোথাও নেই। একদিকে খাটের ওপর শুয়ে আছে ভদ্রমহিলা, তৃষিতা কোথাও নেই। বিমল আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগিয়ে যায়, কারণ শব্দটা আসছিল রান্নাঘর থেকে। গিয়ে বিমল দেখে তৃষিতা ফ্রিজ থেকে বের করে কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছে, এবং তার হাত মুখ সব জায়গায় রক্ত লেগে। এ প্রসঙ্গে বলে রাখি, বাঁকুড়ার এমন একটা জায়গায় বিমল থাকে যেখানে আশেপাশে বাজার দোকান খুব একটা রোজ পাওয়া যায় না, তাই জন্য প্রচুর বাজার দোকান এনে বিমল আগে থেকেই স্টোর করে রাখে ফ্রিজে, যাতে করে কখনো রান্নার সময় তাদের কোনো রকম অসুবিধা হয় না, কারণ বিমলের ডিউটির টাইমিংটা কিছুটা অদ্ভুত রকমের। যাই হোক, বিমল এই দৃশ্য দেখে থমকে যায় দরজার সামনে। সে এগিয়ে যেতে পারে না, কিন্তু শরীরে সর্বশক্তি সঞ্চয় করে সে আস্তে আস্তে তৃষিতার দিকে এগোয়, এবং তৃষিতাকে গিয়ে ধাক্কা দিতেই তৃষিতা অদ্ভুত রকম বদলে যায়, এবং গিয়ে বলে, আমি এখানে, আমি এগুলো কি করছি বলে হাতটা তাড়াতাড়ি ধুয়ে তৃষিতা সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে ছিটকে বাইরে বেরিয়ে আসে। বিমল বোঝে যে ঘটনাটা শুরু হয়েছে বা ওই ভদ্রমহিলা যেটি বলেছে তার কোনোটাই মিথ্যে নয়। তৃষিতাকে একটি প্রশ্নও বিমল করে না, বরং তৃষিতাকে নিয়ে ওপরে চলে যায় শুতে, এবং গিয়ে দরজা দিয়ে নিজেরা শুয়ে পড়ে। পরের দিন সকালে উঠে বিমল মাসিকে ডেকে জানায় আড়ালে যে তৃষিতার দিকে ভালো করে নজর রাখতে, ওর লক্ষণ খেয়াল করতে, এবং আগের দিন রাত্রের সব ঘটনা তাকে জানিয়ে রাখে। কিন্তু কাজের মাসিটি জানান যে এইরকমভাবে তার এখানে থাকাটা একটু কেমন যেন লাগছে, সে ওই জন্য আর থাকতে চাইছেন না। বিমল তাকে হাতে পায়ে ধরে রাখেন, তার কারণ তার তিনটে বাচ্চার জীবনের ব্যাপার। তো যাই হোক, মাসি থেকে যায়। এরপর মাসি একদিন হঠাৎ লক্ষ্য করে বাজার থেকে মাছ টাছ আনার পর তৃষিতা মাসিকে বলে সে নিজেই আজকে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করবে, আজ তার ছুটি, শুধুমাত্র রান্নাটুকু তাকে করতে হবে। মাসি ঠিক আছে বলে সরে যায়, কিন্তু বিমল ইশারা করে তাকে জানায় তৃষিতার ওপর লক্ষ্য রাখতে। এরপর যেটা ঘটে, মাসি দেখে তৃষিতা মাছগুলো ধোয়া তো দূরস্থ, সেই রক্তমাখা মাছগুলো তুলছে আর খাচ্ছে। এক মুহূর্ত মাসি সময় না নষ্ট করে দৌড়ে গিয়ে বিমলকে ডেকে আনে
এবং বিমল আর মাসি দুজনে মিলে যখন তৃষিতার দিকে এগিয়ে যায়, এবার কিন্তু তৃষিতা আর স্বাভাবিক হয় না। তৃষিতা আঁশ বটিটা হাতে তুলে নিয়ে দুজনের দিকে তেড়ে আসে এবং বলে কোনোভাবেই যেন তারা আর এক পা না এগোলে দুজনকেই কেটে শেষ করে দেবে। এবং তৃষিতা অদ্ভুত রকমের হাসতে থাকে। তার হাসি, তার রক্তমাখা মুখ দেখে মাসি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং বিমল দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। এরপর কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারে না। একটা ঘরে তিনটে ছেলে মেয়েকে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেয়। তৃষিতাকে রান্নাঘরে আটকে দেয় এবং মাসির জ্ঞান আসতে মাসি বলে আর এক মুহূর্তও সেই বাড়িতে থাকবে না। তাও তাকে জোর করে বিমল বাড়িতে রেখে দেয় এবং মাসিকে বলে এটার কোনো রকম বিধিনিষেধ কিছু আছে বা কিছু করতে পারবে কি না জানায়। তখন মাসি একটি লোকের খবর দেন এবং সেই লোকের কাছে বিমল সেই তৎক্ষণাৎ ভর দুপুরবেলায় দৌড়য়। ভদ্রলোক সব কথা শোনেন এবং শুনে ভদ্রলোক তার বাড়িতেও আসেন। বাড়িতে এসে ভদ্রলোক জানান এই বাড়িতে এমন কিছু আছে, এমন কিছু করা আছে যার জন্য তৃষিতার আজ এই অবস্থা। এবং সেই ভদ্রলোকই তাকে আমার ফোন নাম্বার দেয়। তারপর থেকে তৃষিতা স্বাভাবিক হয়ে গেলেও কীরকম ঝিম মেরে কীরকম অদ্ভুত রকমভাবে রয়েছে এবং নানান রকমভাবে নানান দিন তৃষিতা অদ্ভুত অদ্ভুত কাণ্ড করে চলেছে এবং পরক্ষণেই ভুলে যাচ্ছে যে সে কী কাণ্ড করছে। এইরকম প্রায় দিনই দেখা যায় রান্নাঘরে খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে ডাস্টবিনের নোংরা এদিক ওদিকে হয়ে পড়ে রয়েছে। তাদের বুঝতে বাকি থাকে না যে কাজগুলো তৃষিতা করছে, কিন্তু কিছু করার আগেই সব যেন কীরকম হয়ে যায়। তৃষিতা যেন হঠাৎই কীরকম তেজি হয়ে যায়, আবার হঠাৎ নিস্তেজ। এইভাবে চলতে চলতে আজকে আমার সাথে তার দেখাই হলো অবশেষে। সব কথা শোনার পর আমি বিমলকে জানাই যে আমি একটু আপনার বাড়িটি ঘুরে দেখতে চাই। বাড়ির কোথায় কি আছে না আছে সবটা তো আমি জানি না, সেই জন্য আপনিও আমার সাথে সেই সব জায়গা যাবেন এবং তৃষিতাকে একটি ঘরে আপনি বন্ধ করে দিন, বাইরে থেকে তালা দিয়ে দেবেন যাতে কোনোভাবেই তৃষিতা বাইরে না বেরোতে পারে। এবং আপনার বাচ্চাদেরকে মাসির সাথে নিচে রাখুন, একদম এখানে যেখানে ঠাকুরটি আছে সেইখানে। আর আপনি আমাকে নিয়ে চলুন বাড়ির আশপাশটা ঘুরিয়ে দেখাতে। আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে আমার কাজটা ঠিক কি কাজ আমি করে থাকি আর আমি পেশায় কে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি পেশায় একজন তান্ত্রিক এবং আমি এই ধরনের কাজকর্ম নিয়েই আমার জীবনের বাকি দিনগুলো কাটাতে চাই। তবে হ্যাঁ, লোকের ক্ষতি করে নয়, লোকের মঙ্গল সাধনে। গেলাম বিমলের সাথে বাড়ির চারপাশ ঘুরতে। যখন ওদের বাগানের পশ্চিম দিকে আমি পা রাখি তখনই আমার একটা কীরকম ঠাউর হয়। আমার মনে হয় কেউ যেন আমার এপাশ ওপাশ দিয়ে চারপাশ দিয়ে দৌড়ে চলেছে, কিছু জানাই না। আস্তে আস্তে বাড়ির পেছন দিকে যাই এবং বাড়ির পেছন দিক থেকে যখন ঘুরে আবার পূর্ব দিক হয়ে ফিরি আমরা, তখন আমার যেন মনে হয় পশ্চিম দিকে যেখানটায় আমার একটু অন্যরকম লাগছিল সেই জায়গাটায় কেউ যেন অদ্ভুতভাবে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখনও সেটাকে না দেখার ভান করেই বাড়ির ভেতরে ঢুকে যাই এবং চারিদিক দেখে, পুরো বাড়িটা দেখে আমি বিমলকে একটাই কথা জানাই যে আজকে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়, কারণ আমি এসেছিলাম শুধু আপনাদের সব কিছু দেখে গেলাম। আমি আপনাকে ফোনে বাকিটা জানিয়ে দেব বলি। সেখান থেকে বেরোনোর সময় ভাবলাম একবার তৃষিতার সাথে দেখা করে যাই। তারপরে ভাবলাম থাক, ওর ওই মুখটা আমার দেখতে ইচ্ছা করছিল না। চলে এলাম বাড়িতে। যেটা বুঝেছিলাম সেটা হলো এমন কিছু কাজ করা হয়েছে তার বাড়ির ওপর, তার পরিবারের ওপর, যেটা ক্রমশ তৃষিতার প্রাণহানির চেষ্টা করে চলেছে এবং বিমলকে পথে বসানোর জায়গা তৈরি হচ্ছে। সারা রাত আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট মিলে সব কিছু তৈরি করলাম যাতে পরের দিনই এই সমস্যার নিষ্পত্তি
আমরা করতে পারি, এবং তার জন্য আমার নিজেরও কিছু প্রোটেকশনের দরকার ছিল, যেগুলোকে তৈরি করতে প্রায় মাঝরাতও পেরিয়ে গেল আমাদের। খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে আমি ফোন করে বিমলকে জানালাম যে আজকে দুপুরের দিকে 12টার পর আমরা যাচ্ছি। তার আগে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে তৃষিতাকে একটা ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দেবেন, এবং বাচ্চাগুলোকে মাসি সহ যেখানে কালকেও রেখেছিলাম ঠিক সেই জায়গাটায় রাখবেন। প্রয়োজন পড়লে তাদেরকে বাড়ির বাইরেও কোথাও রাখতে পারেন, তবে বাড়ির ভেতরে থাকাই ভালো। আরও জানিয়েছিলাম আমি যে যাচ্ছি এই কথাটা আপনি কাউকে জানাবেন না। যদিও বিমলের বাঁকুড়ায় কেউ ছিল না, কারণ বিমলের পরিবারের সেরকম কেউই নেই, শুধু তার বড় দাদা এবং তার এক বোন, যারা দুজনেই বাড়ির বাইরে, মানে কলকাতারও বাইরে থাকতো কার্যসূত্রে। সব কিছু গুছিয়ে টুছিয়ে 11টা নাগাদ আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট সোমা দুজনে মিলে বেরিয়ে পড়ি বিমলদের বাড়ির উদ্দেশ্যে। বৈঠকে বাড়িটার নামটা আমার বেশ মনে পড়েছে। যাই হোক, সেখানে পৌঁছে আমি ঢোকার জায়গা থেকেই বাড়িটা প্রথমে ভাবতে শুরু করি। ধীরে 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 গোটা বাড়িটা ঘুরি এবং পুরো বাড়িটা বেঁধে দিই। দেওয়ার পর বাড়ির ভেতর আমি প্রবেশ করি, এবং বাড়ির ভেতর প্রবেশ করার পর কালকে যে জিনিসটা আমি বাড়ির বাইরে দেখেছিলাম সেটাকে বাড়ির ভেতরে দেখে একটু অবাকই হল, এবং এটা হওয়ারই ছিল। যাই হোক, সেটাকে না দেখার ভান করেই আমি আমার কাজের জিনিসপত্র সব বার করে সেটা গোছাতে শুরু করি। বিমলকে শুধু জানাই, যতক্ষণ না আমি বলবো আপনি গিয়ে তৃষিতার তালাটা খুলবেন না, উপরে যাই হয়ে যাক না কেন আপনি এখান থেকে এক পাও আমি বলা ছাড়া কোথাও যাবেন না। সব কিছু গুছিয়ে নিয়ে আমি অবশেষে ঠাকুরের সামনে গুরু পরামর্শ নিয়ে ঠাকুরের সব কিছু জানিয়ে আমার কাজ শুরু করি। কাজের প্রথম শুরু হওয়ার পরই ওপরে অসহ্য চিৎকার, অসহ্য কান্নার আওয়াজ শুনতে পাই। নানান রকম জিনিস ছুঁড়ে ফেলা, ভেঙে দেওয়া, এইসবের আওয়াজ শুনতে পাই। কানে সবই আসছিল, আর আমার চারপাশ দিয়ে ঘুরে চলেছিল বেশ কয়েকজন, যারা প্রতি মুহূর্তে চেষ্টা করছিল কি করে আমার ক্ষতি করা যায়, কি করে আমার কাজটাকে শেষ করা যায়। তার মধ্যেও আমি কাজ চালিয়ে যাই, তাদেরকে না দেখার ভান করে নিজের যেটুকু ক্ষমতা, যেটুকু এতদিন আমি রপ্ত করেছি সেই কাজগুলো প্রয়োগ করতে থাকি। মাথায় একটাই জিনিস ছিল, তৃষিতা, যাকে আমি ছোটবেলায় খুব ভালোবাসতাম, এবং ছোটবেলায় শুধু নয়, কলেজ, ইউনিভার্সিটি, পুরো জীবনটা জুড়ে ও একটা জায়গায় আমার ছিল, যেখানে হঠাৎই হারিয়ে গিয়েছিল, আবার ফিরে এসেছে, এবং তার অবস্থা দেখে আমি কোনোভাবেই কিছু করতে পারি না। তাই জন্য আমি আমার কাজ চালিয়ে যেতে থাকি এক মনে। বেশ কিছুক্ষণ কাজ চলার পরে যখন আমার শেষ কাজ বাকি, তখন আমি বিমলকে ও মাসিটিকে জানাই যে এবারে তৃষিতাকে খুলে দেওয়ার সময় এসেছে। সোমাকে বলি বাচ্চাগুলোকে সামলাতে, এবং বিমলকে বলি তৃষিতাকে খুলে তাকে যত দূর সম্ভব বল প্রয়োগ করে শক্ত করে ধরে এনে এখানে বসাতে হবে, এবং যতক্ষণ না আমার কাজ বাকিটুকু মিটছে ততক্ষণ কোনোভাবেই তাকে ছাড়া যাবে না। কাজটা কি সে করতে পারবে? বিমল সহমত জানায়, এবং তারা দুজনে মিলে উপরে উঠে যায়। আমি আমার কাজ চালিয়ে যেতে থাকি। তৃষিতাকে যখন এইবার আমি দেখি, আমি আরও অবাক হয়ে যাই। তার চোখগুলো আর তার চোখ নেই, অদ্ভুত রকমের তার চোখ, তার হাত পায়ে আঁচড়ে ভর্তি, এবং তার অত সুন্দর চুলগুলো
যেন সব এলো মেলো উস্কো খুস্কো হয়ে রয়েছে। তার পরনের বস্ত্রটিও আধবস্ত্র অবস্থায় পড়ে আছে। তৃষিতাকে জোর করে টেনে হিঁচড়ে ওরা নিচে নিয়ে আসছে এবং এনে যখন আগুনের সামনে তৃষিতাকে বসিয়েছে, তৃষিতা আমার দিকে তাকিয়ে বলছে, যতক্ষণ না আমি ওকে শেষ করব এখান থেকে কোথাও যাব না। তুই কিচ্ছু করতে পারবি না, আমার কিচ্ছু না, আমি কোথাও যাব না। আমি কোনো কথায় তখনও কান দিই না, নিজের কাজ নিজের মতন করে যেতে থাকি। শুধু তৃষিতার দিকে তাকাই, মনের ভেতরটা কেমন একটা মুচড়ে ওঠে। তারপর করেই আমি ভাবি আমি কাউকে বাঁচানোর পণ নিয়েছি, সেখান থেকে এক চুল আমাকে অন্যমনস্ক হলে চলবে না, আবার নিজের কাজ করতে থাকি। এইভাবে করতে করতে আমি তাকে প্রশ্ন করি, কোথা থেকে এসেছিস, কে তোকে এখানে চালনা করেছে, আজ তোকে বলতেই হবে। এবং নানাভাবে নানা প্রয়োগ করতে থাকি তার উপর। ছটপট 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 করতে করতে অবশেষে সে আসল কথাটা বলেই ফেলে। এবং বলে ফেলার পর সে এটাও জানায় তার আর কি কি উদ্দেশ্য। শুনে বিমলের মুখটা যেন পাংশুবর্ণ হয়ে যায়, তার মুখের দিকে তাকানো যায় না। এবার আমি তাকে জানাই যে এতকাল তো অনেক খারাপ কাজ করে এসেছে, এবার তাকে আমি মুক্তি দেব, তাকে মুক্তি দেব। অদ্ভুতভাবে বিমল এটাও প্রত্যক্ষ করে যে একটা আত্মাকে কিভাবে ধরে রাখা যায় এবং কিভাবে তাকে দিয়ে নোংরা কাজ করানো যায় এবং তাদেরও কষ্ট হয়, তারাও মুক্তির জন্য ছটফট করে। সে মুক্তি চায়, আর্তনাদ করতে থাকে মুক্তির জন্য। অবশেষে ধীরে 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 তাকে মুক্তি দিই এবং সে মুক্তি লাভের পর তৃষিতা পড়ে যায় অজ্ঞান হয়ে। আমার কাজ শেষ এখনো হয়নি, শুধুমাত্র একটা অধ্যায় শেষ হয়। ধীরে ধীরে আমরা চারজন মিলে তৃষিতাকে ধরি এবং নিয়ে গিয়ে তৃষিতার যেখানে ঠাকুর ঘর তার সামনে তৃষিতাকে শোয়াই। তৃষিতার উপর নানান রকম ক্রিয়া চালানো হয়েছে 1.5 বছর ধরে। শরীর একেবারে দুর্বল, যার জন্য জ্ঞান আসতেও তৃষিতার অনেকক্ষণ সময় লাগলো। যাই হোক, জ্ঞান আসার পর আমি একটু চিন্তায় ছিলাম, কারণ এরকম অবস্থায় অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ অনেক কিছু ভুলে যাচ্ছে। কিন্তু যাই হোক, ভগবানের আশীর্বাদে তৃষিতার সবটাই মনে ছিল। চোখ খুলে উঠতেই আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে তৃষিতা কেঁদে উঠেছিল। আগের দিন যে আমার সাথে ওর দেখা হয়েছে সেটা কিন্তু মনে ছিল এবং সে এমনভাবেই কেঁদে উঠেছিল যে সেই কান্নাটা আজ 2-3 দিন হয়ে গেল আমি কিছুতেই ভুলতে পারছি না। যাই হোক, এরপর কি হলো সেটাই আপনাদের জানানোর। বিমল জানিয়েছিল তৃষিতাদের কলকাতায়, আসলে বিমলের বাড়ি কলকাতায় এবং সেখানে বিশাল বড় সম্পত্তি এবং খুব বড় বাড়ির ছেলে বিমল। তারা 2 ভাই 1 বোন এবং বোন কার্যসূত্রে বাইরেই থাকে। বড় ভাই এবং বড় ভাইয়ের স্ত্রী তাদেরকে বাইরে যাওয়া দেখে তারা বরাবরই একটু ঈর্ষা করত এবং ঈর্ষা করতে গিয়ে তার স্ত্রী তার সরকারি চাকরিটিকেও ছেড়ে দেয়, দিয়ে স্বামীকে জানায় যে তারাও বাইরে যাবে। এইভাবে কলকাতা শহরে বাড়িটি বিক্রি করে দেয় বিমলের বাবা মা। বিক্রি করে দেওয়ার পর তারা দুজনেই বিমলের সাথে চলে আসে এই বাঁকুড়ায় এবং বিমল আর বিমলের বড় দাদা এবং তার স্ত্রী চলে যান ব্যাঙ্গালোরে। কিন্তু সেখানে গিয়েও তারা কিছুই সেইভাবে করে উঠতে পারেন না। একই বছরে বিমলের বাবা ও মা দুজনেই মারা যান। কি কারণ কি না কারণ কিছুই তারা বুঝে উঠতে পারে না। বার্ধক্যজনিত সমস্যা বলে সবাই মনকে শান্তি দেয়, কিন্তু আসল ঘটনা শুরু হয়েছিল তখন থেকে। তারপর বিমলদের প্রমোশন, বিমলদের এত আনন্দ উচ্ছ্বাস, তার দাদা বৌদি মধ্যে মাঝেই আসতো, নানান রকম ছুটি কাটাতে এসে ঘুরে যেত। কিন্তু কোনোদিনও কোনোক্ষণেও তারা এটা বুঝতে পারেনি যে কত বড় ক্ষতি তার সংসারে আসতে চলেছে। অবশেষে তৃষিতার এই পরিবর্তন হয় শেষ গরমের ছুটির পর থেকে। কারণ শেষ 1-1.5 বছর আগে যেবারে গরমের ছুটিতে তারা এসেছিল,
তখনই এমন একটা কিছু করে দিয়ে তারা চলে যায় এবং সেই কাজ চালনা করতে করতে আজকে 1.5 বছর পর এই পরিণতি। এবং বিমলকে তখন আমি সবটাই খুলে বলি। বিমল আমাকে প্রশ্ন করে যে তৃষিতা একটু আগে কি বলল সেটা আমাকে খোলাখুলি বলুন। তখন আমি বিমলকে জানাই কথাটা তৃষিতা বলেনি, তৃষিতার মধ্যে থাকা আত্মা কথাটি বলেছে এবং তাকে দিয়ে চালনা করা হয়েছে। কোনো মানুষ যখন মারা যায় তখন সে এই জগৎ ত্যাগ করে চলে যেতে চায়, কিছু কিছু ক্ষেত্রে তাকে এখানে থেকে যেতে হয় তার মায়ার টানে, আর কিছু কিছু ক্ষেত্রে কিছু দুশ্চরিত্র নোংরা মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তাদেরকে ব্যবহার করে, সেখানে তারা বাধা পড়ে যায় এবং তাদেরকে দিয়ে নোংরা কাজ করানো হয়। বিমলের দাদা বৌদি বিমলের ক্ষতির জন্য এই কাজটি করেছিল। তারা তৃষিতাকে মেরে বিমলকে পথে বসিয়ে বাচ্চাগুলোকে অনাথ করে দিয়ে তাদের সংসারটাকে শেষ করে দিতে চেয়েছিল এবং একই কাজ তৃষিতার দাদা বৌদি তার বোনের সংসারেও করেছে। এই কথাটি জানতে বিমল হাউ হাউ করে কেঁদে ওঠে এবং বিমলকে তখন আমি পুরোটাই জানাই যে আমি যখন এখানে এসেছি তখনই আমি বুঝে গেছি যে এখানে কিছু একটা করা আছে। কোনো কিছু চালনা করা একরকম, আর কোনো কিছু এসে কারোর ওপর ধরে থাকা একরকম, এটাকে চালনা করা হয়েছে। এবং সেদিন যখন আমি ঘুরছিলাম তখন আমি কী কী দেখেছি, কী কী প্রত্যক্ষ করেছি সবই শুনলাম, সবই বিমলকে জানালাম এবং বিমল তাতে কিছুটা অবাক। আরও প্রমাণ দিতে আমি পশ্চিম দিকের বাগানে বিমলকে নিয়ে গেলাম এবং নিজের স্বল্প বিদ্যা যেটুকু ছিল সেটুকু দিয়ে ঠিক কিছুটা জায়গার মাটি খোঁড়ার পর সেখান থেকে বেরিয়ে আসা পুতুল, লাল কাপড় এবং নানান রকম আরও কিছু জিনিস বিমলকে আমি দেখালাম। বিমল দেখে অবাক হয়ে গেল, তার চোখগুলো যেন কপালে উঠে যাওয়ার জোগাড়। সেগুলোকে আমি নানান কারণ দিয়ে কাজ করে সেগুলোকে নষ্ট করে দিয়ে আমি ফ্রেশ হয়ে স্নান করে সব কিছু সেরে বেরিয়ে 1 কাপ চা খেতে খেতে তাদের সাথে গল্প করলাম এবং জানালাম এরপর থেকে আর তোমাদের কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না, সেই ব্যবস্থা আমি তোমাদেরকে করে দিয়ে যাচ্ছি। যদিও এটা করতে অন্য কেউ হলে আমি প্রচুর পারিশ্রমিক নিতাম, কিন্তু তোমাদেরকে একদম ফ্রি অফ কস্ট বলে আমরা একটু হাসি মজা গল্প করলাম। অদ্ভুতভাবে আমি তৃষিতাকে লক্ষ্য করছিলাম যে কোনোভাবে কোনো পরিবর্তন কি আর দেখা যাচ্ছে। দেখলাম না, তৃষিতা একেবারে সুস্থ, একেবারে আগের মতো, মানে তার উপর থেকে যে সব ক্রিয়ার প্রভাব চলে গেছে এটাই তার লক্ষণ। যাই হোক, বাচ্চাগুলোকে বাঁচাতে পেরে এবং তৃষিতার পরিবারকে বাঁচাতে পেরে আমি খুব খুশি হলাম। এই গল্পটা আমি আপনাদের সাথে এই কারণেই শেয়ার করলাম, কারণ আজকে আমি এই প্রফেশনে কখনোই আসতাম না। এই প্রফেশনে আসার পেছনেও আমার জীবনে ঘটে যাওয়া একটা নোংরা ঘটনা আছে। সেই ঘটনাটি না হয় আপনাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব। আর তৃষিতার ঘটনাটা আমার জীবনের উল্লেখযোগ্য এই কারণেই, কারণ তৃষিতা আমার পরম বন্ধু এবং তার পরিবারকে আমি একটা বিপদের হাত থেকে রক্ষা করেছি। শুধু তাই নয়, ঈশ্বর চেয়েছেন বলে রক্ষা করতে পেরেছি, তিনি না চাইলে হয়তো পারতাম না, সেই জোরই পেতাম না। প্রতি মুহূর্তে তিনি আমাকে সাহস জুগিয়ে চলেছেন, তাই হয়তো রক্ষা করেছি। আর আপনাদেরকে এই গল্পটা জানালাম এই কারণে, তার কারণ আমরা যতটাই বিজ্ঞান জুড়ে থাকি না কেন, কিছু মানুষ কিন্তু এইভাবে আমাদের ক্ষতি করে চলেছে। আপনারা হয়তো চোখের সামনে বুঝতেও পারছেন না যে আপনাদের পরম বন্ধু অথবা পরম আত্মীয় যারা আপনাদের বাড়িতে আসছে, আপনাদের ভালোবাসছে, আপনাদের আদর যত্ন করছে, তাদের বাড়িতে ডেকে আপনাকে খাওয়াচ্ছে, কিন্তু তারা ভেতরে ভেতরে কতটা ক্ষতি করে দিচ্ছে। এর দ্বারা মানুষের প্রাণহানিও করতে পারে। তাহলে এতক্ষণ ধরে যারা আমার এই গল্পটিকে সম্পূর্ণটা শুনলেন তাদের কেমন লাগলো আজকে বর্ণনা কর্মকারের এই জীবনযাত্রাটা? ভালো লেগেছে নিশ্চয়ই। আপনাদেরকে জানাই, যতই আমি এই গল্পটিকে গল্প হিসেবে রচনা করি না কেন,
এই জিনিসগুলো কিন্তু প্রতি মুহূর্তে আমাদের অনেকের জীবনে ঘটে চলেছে, এবং এগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে এইরকমই বর্ণনার মতো কারোর সাহায্য নিতে হয় বই কি। সেটা কেউ বিশ্বাস করে বা কেউ করে না, এটা সম্পূর্ণটা তাদের উপর। কিন্তু প্রতিবারের মতো এই ভূত ভৌতিকের পর্বে এসে শেষ পর্যায়ে আমি আপনাদেরকে যা বলি তা আজও আমি বলে যেতে চাই। সব সময় চোখ, কান, নাক এগুলো খোলা রেখে চলবেন। নিজেদের সব কিছু এমনভাবে কাউকে জানাবেন না যে আপনাদের সামনে থেকে আপনাদের ক্ষতি করে দিয়ে চলে যেতে পারে। আরও একটা কথা বলে রাখি, আত্মীয় স্বজন, পরম স্নেহের বন্ধুবান্ধব, পরম প্রিয় আত্মীয়রা যতই তারা বাইরে ভালো মানুষ থাক, ভালো জিনিস থাক, যাই থাক, নিজেদের খুব ঘনিষ্ঠ কিছু জিনিস কখনোই অন্য কারোর সাথে শেয়ার করা উচিত নয় বলে আমি মনে করি। তার কারণ এরকম বহু ঘটনা আমাদের ভারতবর্ষে তথা পৃথিবীতে ঘটে চলেছে যার কোনো ব্যাখ্যা নেই, এবং যেসব কাজগুলো করে মানুষের ক্ষতি করে চলেছে। আপনাদেরকে অনুরোধ করব, এই ঘটনাটা যেটা আমি আপনাদেরকে শোনালাম সেটা যতই বানানো ঘটনা হোক না কেন, এই ঘটনাটার অনেকের জীবনের সাথে অনেক মিল থাকবে। তাই খুব সাবধানে থাকবেন, খুব সাবধানে নিজেদেরকে রাখবেন। হিংসাত্মক এই দুনিয়ায়, হিংসাত্মক এই সমাজে, আমাদের সমাজ এতটাই নোংরা, এতটাই অন্ধকারাচ্ছন্ন আজকে হয়ে পড়েছে যে বিজ্ঞানের যতই আলো থাক, এই অন্ধকার দিক কখনো মুছে যাবে না। সারা জন্ম ধরে এই অন্ধকার দিক কিন্তু রয়েই যাবে, এবং যার সত্যতা আছে, অবশ্যই আছে। ঈশ্বরকে যদি আপনারা মেনে থাকেন, প্রেতকেও আপনাদের মানতেই হবে, এবং সেই প্রেত কখনো কোনো কারণে হঠাৎ করে আপনাদের কাছে চলে আসা মানে পজেসড হয়ে যাওয়া, আর কোনো কারণে তাকে চালনা করে মানুষের নোংরা প্রবৃত্তি দিয়ে আপনাদের ক্ষতি করা, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। তাই আজকের এই পর্বটিতে আপনাদের এই জায়গা থেকে আমি একটু সাবধান করলাম। পর্বটি আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন, আর কে কোথা থেকে কিভাবে মিল খুঁজে পেলেন সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আপনাদের মতো হরর লাভার যারা, ভৌতিক গল্প যাদের ভীষণ প্রিয়, তাদের কাছেও এটা পৌঁছে দিন যাতে সবার ভালো লাগে। দেখা হবে খুব শিগগিরই পরের আর একটা পর্ব নিয়ে। আশা করি ততক্ষণ আপনারা আমার সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন অবশ্যই। তাহলে আজকে চলি।